গণিত বিষয়ের অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস পেপারে যে অধ্যায়ের টপিকস নিয়ে আলোচনা করব, functions of a complex variable, differentiability of a complex function, analytic functions and their properties, harmonic functions. আজকের আলোচনার টপিকসগুলো complex variable, complex function, limit of a complex function, continuity, differentiability, analytic function and entire function, Cauchy-Riemann equation, related problem. তোমরা জানো কমপ্লেক্স অ্যানালাইসিস হলো কমপ্লেক্স সংখ্যা থেকে কমপ্লেক্স ভেরিয়েবল অর্থাৎ কমপ্লেক্স চলক এবং কমপ্লেক্স চলক থেকে কমপ্লেক্স ফাংশন, কমপ্লেক্স ফাংশন থেকে কমপ্লেক্স এর থিওরি, এই সকল বিষয় আলোচনায় হলো কমপ্লেক্স অ্যানালাইসিস। তাহলে কমপ্লেক্স অ্যানালাইসিস কমপ্লেক্স নাম্বার থেকে কমপ্লেক্স ভেরিয়েবল, কমপ্লেক্স ভেরিয়েবল থেকে কমপ্লেক্স ফাংশন, কমপ্লেক্স ফাংশনের থেকে কমপ্লেক্সের বিভিন্ন থিওরি নিয়ে আলোচনাই হলো কমপ্লেক্স অ্যানালাইসিস। এবার মূল আলোচনায় আসা যাক। প্রথমে কমপ্লেক্স ভেরিয়েবল। কমপ্লেক্স ভেরিয়েবল অর্থাৎ জটিল চলক কি? আমরা বাস্তব চলকের সাথে পরিচিত। বাস্তব চলক কি? বাস্তব সংখ্যার সেটকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তার যে কোনো একটি সদস্যকে যদি এক্স ধরা হয়, তাহলে এক্সকে বাস্তব চলক বলা হয়। তাহলে জটিল চলক জটিল সংখ্যার সেটকে আমরা ক্যাপিটাল সি দিয়ে লিখি। তার কোনো একটি সদস্যকে তার যে কোনো একটি সদস্যকে যদি জেড দ্বারা প্রকাশ করা হয়, তবে
জেডকে জটিল চলক বলা হয়। তাহলে জটিল চলক হলো জটিল সংখ্যারই যে কোনো সদস্যকে যখন আমরা কোনো প্রতীকের সাহায্যে প্রকাশ করি তখন ওই প্রতীককে জটিল চলক বলা হবে। সাধারণত আমরা জেড, ডব্লিউ এগুলোর দিয়েই জটিল চলকগুলো প্রকাশ করে থাকি। তাহলে তোমরা জটিল চলক মনে রাখার জন্য বাস্তব চলকের কথা চিন্তা করবে, তার সাথে তুলনা করেই জটিল চলক মনে রাখবে। এবার কমপ্লেক্স ফাংশন। তাহলে কমপ্লেক্স ফাংশন কি? ফাংশন গণিতের ভাষায় এটি একটি নিয়ম। কি ধরনের নিয়ম? যদি আমরা বাস্তব ফাংশনের সাথে তুলনা করে বলতে চাই, যদি এক্স এবং ওয়াই দুইটি বাস্তব চলক হয় এবং এক্সের মানের জন্য ওয়াই এর মানের পরিবর্তন হয়, তখন ওয়াইকে আমরা এক্সের ফাংশন বলে থাকি। তাহলে কি হলো? বাস্তব ফাংশনের ক্ষেত্রে দুটি বাস্তব চলক নেব। আমরা এই ক্ষেত্রে এক্স এবং ওয়াই কে বাস্তব চলক হিসাবে ধরে এক্স এর মানের জন্য ওয়াই এর মানের পরিবর্তন, ওয়াই এর এক বা একাধিক মান যদি পাওয়া যায় তাহলে ওয়াইকে এক্স এর ফাংশন বলা হবে। এইটি হলো বাস্তব ফাংশন। তাহলে এর সাথে তুলনা করে যদি আমরা জটিল ফাংশনের বিষয়টি বিবেচনা করি, জেড এবং ডব্লিউ দুটি জটিল চলক। জেড এর মানের জন্য যদি ডব্লিউ মানের পরিবর্তন হয়, ডব্লিউর এক বা একাধিক মান পাওয়া যায়, তখন ডব্লিউকে জেড এর ফাংশন বলা হবে এবং এটিকে ডব্লিউ ইকুয়াল এফ অফ জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দুটি জটিল চলক যদি এইভাবে সম্পর্কিত হয় যে একটির মানের জন্য অন্যটির মানের পরিবর্তন হয়, তখন যেটির কারণে পরিবর্তন হয় আর যার পরিবর্তন হয় তাকে উক্ত চলকের
ফাংশন বলা হবে। আমরা এই ক্ষেত্রে জেড এবং ডব্লিউ দুটি চলক, জটিল চলক ধরেই জেড এর মানের জন্য ডব্লিউ এর মানের পরিবর্তন হয়েছে এই শর্তে ডব্লিউকে জেড এর জটিল ফাংশন বলা হয়। এই ক্ষেত্রে মনে রাখতে হবে জেড হলো এক্স প্লাস আই ওয়াই এবং ডব্লিউ হলো ইউ প্লাস ভি। এই ক্ষেত্রে এক্স হলো বাস্তব সংখ্যা, ওয়াই হলো বাস্তব সংখ্যা এবং এক্সকে জেড এর বাস্তব অংশ, ওয়াইকে জেড এর অবাস্তব অংশ বলা হয়। কিন্তু এই ক্ষেত্রে লক্ষ্য করো দুটি ফাংশন পাওয়া যায়, ফাংশন দুইটি বাস্তব ফাংশন এবং দ্বিচলক বিশিষ্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ অফ জেড ইকুয়াল ইউ প্লাস আই ভি জটিল ফাংশনের ক্ষেত্রে এই দুটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। জেড এর সাধারণ আকার হলো এক্স প্লাস আই ওয়াই আর এফ অফ জেড এর সাধারণ আকার হলো ইউ প্লাস ভি। ইউ হলো ফাংশন, ভিও ফাংশন এক্স ওয়াই এর এবং এরা বাস্তব ফাংশন। তাহলে কমপ্লেক্স ফাংশন হলো দুটি চলক জেড এবং ডব্লিউ এর মধ্যে এইভাবে সম্পর্ক যে জেড এর মানের কারণে ডব্লিউ এর এক বা একাধিক মান পাওয়া যায় যদি, তাহলে ডব্লিউকে জেড এর জটিল ফাংশন বলা হবে। এই ক্ষেত্রে এই জেড চলকটিকে যে কয়েকটি আকারে প্রকাশ করা হয়, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এটিকে সাধারণ আকার হিসাবে বিবেচনা করা হয়। এই ক্ষেত্রে এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, অর্থাৎ পোলার স্থানাঙ্কের সাথে কার্টেসীয় স্থানাঙ্কের সম্পর্ক দিয়ে যদি রূপান্তর করা হয় তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো আর ইন্টু কস থিটা যোগ আই সাইন থিটা। এটিকে বলা হয় পোলার আকার। তাহলে জটিল সংখ্যার পোলার আকার হলো আর ইন্টু কস থিটা যোগ আই সিন। এই আকারটিকে আবার আমরা লিখতে পারি আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। এটিকে বলা হয় জটিল সংখ্যার সূচকীয় আকার। তাহলে জেড চলকের এই আকারগুলো মনে রাখতে হবে। সাধারণ আকারের ক্ষেত্রে আমরা জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, পোলার আকারের ক্ষেত্রে জেড ইকুয়াল আর ইন্টু কস থিটা যোগ আই সাইন থিটা, আর সূচকীয় আকারের ক্ষেত্রে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে কমপ্লেক্স ফাংশন পরে আমরা আলোচনায় আসবো লিমিট অফ এ কমপ্লেক্স ফাংশন। লিমিট অফ এ কমপ্লেক্স ফাংশন তোমরা
বাস্তব ফাংশনের ক্ষেত্রে লিমিটের সাথে তোমাদের পরিচয় আছে, তার সাথে তুলনা করেই তোমরা যদি মনে রাখো তাহলে কমপ্লেক্স ফাংশনের লিমিট কি এবং কমপ্লেক্স ফাংশনের লিমিট বের করা কৌশলগুলো সহজে মনে রাখতে। তাহলে লিমিট অফ এ কমপ্লেক্স ফাংশন আমরা বাস্তব ফাংশনের লিমিটের সাথে যদি তুলনা করি, একটি বাস্তব চলক একটি বাস্তব সংখ্যার দিকে অগ্রসর হয়ে তার নিকটবর্তী হলো। এখানে বাস্তব চলকটাকে আমরা x এবং ওই নির্দিষ্ট সংখ্যাটিকে a, x টেন্ডস টু a, এর অর্থ হলো x এবং এর ব্যবধান কোনো ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা থেকে ক্ষুদ্রতম। এই শর্তে, এটি হলো শর্ত, যদি একটি বাস্তব ফাংশন টেন্ডস টু এল, সেটি যদি তার মান যদি কোনো একটি নির্দিষ্ট সংখ্যায় এর দিকে অগ্রসর হয় এবং তার অর্থ হলো এল এর এত কাছাকাছি পৌঁছবে তাদের ব্যবধান কোনো একটি ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা এপসাইলন থেকে ক্ষুদ্রতর, তখন এল কে এফ অফ এক্স এর সীমা বলা হয়। এটি তোমরা জানো এবং একে আমরা প্রকাশ করে থাকি লিমিট x টেন্ডস টু a f of x ইকুয়াল a। তাহলে জটিল ফাংশনের ক্ষেত্রে শর্তটা কি হবে? সেই ক্ষেত্রে একটা জটিল চলক একটি জটিল সংখ্যার দিকে অগ্রসর হলে তার অর্থ হলো তাদের ব্যবধান লেস দেন ডেল্টা। ডেল্টা অতি ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা। সেই ক্ষেত্রে একটি জটিল ফাংশন এল এর দিকে অগ্রসর হয়ে তার খুব কাছাকাছি অর্থ হলো এফ অফ জেড এবং এল এর ব্যবধান এপসাইলন থেকে ক্ষুদ্রতর। সেই ক্ষেত্রে এল কে এফ অফ জেড এর সীমা বলা হয়। গাণিতিকভাবে আমরা লিখি লিমিট z টেন্ডস টু z নট f of z ইকুয়াল l। তাহলে লক্ষ্য করো, বাস্তব ফাংশনের সীমা এবং জটিল ফাংশনের সীমা শর্তগুলো একই ধরনের। এখন সীমার ধর্ম জটিল ফাংশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বাস্তব ফাংশনের যে সীমার ধর্ম আছে অনুরূপ। তাহলে এখন
জটিল ফাংশনের সীমা ধর্মগুলো হলো যদি লিমিট, এই ক্ষেত্রে দুটি জটিল ফাংশন বিবেচনা করতে হবে। z টেন্ডস টু z0 f of z সমান L1 লিমিট z টেন্ডস টু z0 L2। এই ক্ষেত্রে এই দুটি ফাংশন এর ক্ষেত্রে দুইটি সীমা বিদ্যমান থাকতে হবে, তবে লিমিট z টেন্ডস টু z0 f প্লাস g, এটিকে লেখা যাবে লিমিট z টেন্ডস টু z0 f প্লাস লিমিট z টেন্ডস টু z0 g L1 যোগ L2। লিমিট z টেন্ডস টু z0 f মাইনাস g, দুইটি ফাংশন f থেকে g ফাংশনের অন্তরফল। সেক্ষেত্রে আমরা আলাদা করে এইভাবে লিমিটের ধর্ম অনুসারে লিখতে পারি। তাহলে L1 মাইনাস L2 লিমিট z টেন্ডস টু z0, দুইটি ফাংশনের গুণফল। তাহলে z টেন্ডস টু z0 f ইন্টু লিমিট z টেন্ডস টু z0 ফাংশন অফ g। তাহলে f ফাংশনের সীমা গুণ g ফাংশনের সীমা, তাহলে L1 ইন্টু L2। 4 লিমিট z টেন্ডস টু z0 f বাই g, সেই ক্ষেত্রে লিমিট z টেন্ডস টু z0 f ডিভাইডেড বাই লিমিট z টেন্ডস টু z0 g L1 ডিভাইডেড বাই L2, এই ক্ষেত্রে L2 নট ইকুয়াল 0। এই হলো জটিল ফাংশনের ক্ষেত্রে সীমা ধর্ম। তাহলে তোমরা জটিল ফাংশনের সীমা কি, জটিল ফাংশনের সীমা ধর্মগুলো দেখলে। এবার আসো কন্টিনিউইটি। কন্টিনিউইটি মানে অবিচ্ছিন্নতা। কন্টিনিউইটি কন্টিনিউইটি অবিচ্ছিন্নতা। তাহলে একটা জটিল ফাংশন কখন অবিচ্ছিন্ন হবে, সেটি কোন একটি জটিল ফাংশন f অফ z যদি হয়, এখন z নট বিন্দুতে ওই জটিল ফাংশনটি অবিচ্ছিন্ন কিনা, যদি ফাংশনটি এই তিনটি শর্ত পালন করে,
ওই বিন্দুতে ফাংশনের সংজ্ঞায়িত তার একটি সসীম মান থাকবে। ওই বিন্দুতে ফাংশনের সীমা বিদ্যমান থাকবে, সেটি সসীম এবং অনন্য হতে হবে। বিদ্যমান থাকবে, এক্সিস্ট করবে এবং ইউনিক হবে। এবং এই দুইটি মান যদি সমান হয় তখন ওই বিন্দুতে অর্থাৎ z0 বিন্দুতে জটিল ফাংশন f(z) অবিচ্ছিন্ন হবে। তাহলে এই তিনটি শর্তের কথা আমাদেরকে মনে রাখতে হবে। যে বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করতে বলবে ওই বিন্দুতে ওই ফাংশনটা সংজ্ঞায়িত কিনা, ওই বিন্দুতে ওই ফাংশনের সীমা বিদ্যমান কিনা, এবং ওই বিন্দুতে ফাংশনের মান এবং সীমার মান সমান আছে কিনা। যদি তিনটি শর্তই পূরণ হয় তাহলে ওই বিন্দুতে অর্থাৎ আমাদের এখানে z0 বিন্দুতে f(z) ফাংশনটি অবিচ্ছিন্ন। এখন কখন বিচ্ছিন্ন হবে? কখন বিচ্ছিন্ন হবে? উপরের তিনটি শর্তের যে কোনো একটি শর্ত যদি পূরণ না হয়, অর্থাৎ আমরা সহজে বলতে পারি যদি কোনো একটি ফাংশন অবিচ্ছিন্ন না হয় তাহলে সেই ফাংশনটি বিচ্ছিন্ন। কোনো বিন্দুতে কোনো একটি ফাংশন যদি অবিচ্ছিন্ন না হয় তাহলে ওই বিন্দুতে ওই ফাংশনটি বিচ্ছিন্ন। অথবা এই তিনটি শর্তের যে কোনো একটি শর্ত যদি পালন না করে তাহলে আমরা ওই ফাংশনটিকে ওই বিন্দুতে বিচ্ছিন্ন বলি। এখন বিশেষ এক ধরনের বিচ্ছিন্নতা আছে, এটিকে বলে দূরীকরণযোগ্য বিচ্ছিন্নতা। দূরীকরণযোগ্য রিমুভেবল ডিসকন্টিনিউটি। তাহলে দূরীকরণ যোগ্য বিচ্ছিন্নতার শর্তগুলো দেখো। এই বিন্দুতে সীমাটা লিমিট z টেন্ডস টু z0 f(z) বিদ্যমান থাকবে। এটা হলো এক নম্বর শর্ত। 2 নম্বর, এটি সংজ্ঞায়িত নয়। তাহলে এই ঘটনা যদি ঘটে তাহলে আমরা ওই ফাংশনটিকে দূরীকরণযোগ্য বিচ্ছিন্ন করব। যদি সংজ্ঞায়িত হয়, যদি z0 বিন্দুতে ফাংশনটি সংজ্ঞায়িত হয় তবে লিমিট z টেন্ডস টু z0
এফ অফ জেড নট ইকুয়াল, অর্থাৎ ওই বিন্দুতে ফাংশনের মান আর ফাংশনের সীমা যদি সমান না হয়। এই শর্তগুলো যে সকল জটিল ফাংশনের ক্ষেত্রে ঘটবে সেই সকল জটিল ফাংশনকে আমরা দূরীকরণযোগ্য বিচ্ছিন্ন বলব। তাহলে আমরা এখানে কন্টিনিউটির ক্ষেত্রে অবিচ্ছিন্নতার ক্ষেত্রে অবিচ্ছিন্নতার শর্ত দেখলাম, বিচ্ছিন্নতা কি, বিচ্ছিন্ন কখন হবে সেটি জানলাম, এবং দূরীকরণযোগ্য বিচ্ছিন্নতাটা কি সেটি জানলাম। এবার আমরা একটি সমস্যা নিয়ে আলোচনা করি, অবিচ্ছিন্নতা যাচাই। অবিচ্ছিন্নতা যাচাই এই ক্ষেত্রে আমাদের একটা জটিল ফাংশন ধরে নিতে হবে। একটি জটিল ফাংশন যদি এইভাবে সংজ্ঞায়িত এফ অফ জেড এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ আই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। একটা জটিল ফাংশন যদি এইভাবে সংজ্ঞায়িত হয় সেই ক্ষেত্রে জেড ইকুয়াল 0 বিন্দুতে অর্থাৎ মূল বিন্দুতে এফ জেড অবিচ্ছিন্ন কিনা সেটি আমরা এখন যাচাই করব। তাহলে এফ জেড ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এক্ষেত্রে লক্ষ্য করো জেড ইকুয়াল 0 এর অর্থ হলো যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল 0 প্লাস আই 0। তার অর্থ হলো এক্স ইকুয়াল 0 ওয়াই ইকুয়াল 0। তাহলে এক্স ইকুয়াল 0 এবং ওয়াই ইকুয়াল 0 যদি আমরা এই ফাংশনের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে এফ অফ জেড অর্থাৎ এফ অফ 0 সমান হলো 0। এইটিকে আবার আমরা এইভাবে যদি বিবেচনা করি যে আমরা জানি এফ অফ জেড সমান ইউ প্লাস আই ভি। তাহলে ইউ প্লাস আই ভি, এক্ষেত্রে ইউ হলো এক্স ওয়াই ফাংশন, ভি হলো এক্স ওয়াই ফাংশন। তাহলে 0 যোগ আই 0, তাহলে ইউ অফ এক্স ওয়াই সমান 0। এক্ষেত্রে 0 ইউ অফ এক্স ওয়াই 0, তার অর্থ হলো ইউ মূল বিন্দুতে তার মান হবে 0, আর ভি অফ এক্স ওয়াই 0, তার অর্থ হলো মূল বিন্দুতে ভি ফাংশনের মান হবে 0।
এখন যদি আমরা এই শর্ত দুইটি দেখাতে পারি এবং এই ক্ষেত্রে লক্ষ্য করো ওই বিন্দুতে ফাংশনের মান 0, তাহলে আমাদের অবিচ্ছিন্নতার শর্তগুলো পালন হবে, যে ওই বিন্দুতে তার মানে মূল বিন্দুতে f অফ জেড এর সীমা আর ওই বিন্দুতে ফাংশনের মান সমান। তাহলে এখন এটি আমরা বের করব লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 এটিকে আমরা u এবং এটিকে আমরা v, এটি আমাদের এই শর্ত সাপেক্ষেই আসবে। তাহলে u ফাংশনটা হবে লিমিট অফ এই u এর অর্থ হলো লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 x কিউব মাইনাস y কিউব ডিভাইডেড বাই x স্কয়ার যোগ y স্কয়ার। এখন y ইকুয়াল x বসিয়ে আমরা পাই সেই ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 0 x কিউব মাইনাস x কিউব ডিভাইডেড বাই x স্কয়ার যোগ x স্কয়ার। তাহলে লিমিট x টেন্ডস টু 0 0 বাই 2x স্কয়ার, এটির মান আসবে 0। তাহলে u এর সীমাটা মূল বিন্দুতে আমরা পেলাম 0, তাহলে মূল বিন্দুতে u এর সীমাটা হবে 0। এখন লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 v মানে হলো আমার এই ফাংশনটি। তাহলে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 x কিউব প্লাস y কিউব ডিভাইডেড বাই x স্কয়ার যোগ y স্কয়ার। এই ক্ষেত্রে আমরা y ইকুয়াল x বসিয়ে তাহলে লিমিট x টেন্ডস টু 0 x কিউব প্লাস x কিউব ডিভাইডেড বাই x স্কয়ার যোগ x স্কয়ার। তাহলে লিমিট x টেন্ডস টু 0 2x কিউব ডিভাইডেড বাই 2x স্কয়ার লিমিট x টেন্ডস টু 0 তাহলে x, তাহলে ভ্যালুটা পেলাম 0। তাহলে u ফাংশনের ক্ষেত্রে তার সীমা 0 পেলাম, এটা তার মানে u ফাংশনের সীমা এক্সিস্ট এবং ইউনিক। v ফাংশনের ক্ষেত্রে 0 পেলাম, তার মানে সীমা এক্সিস্ট এবং ইউনিক। তার অর্থ কি? তার অর্থ হলো u এবং v ফাংশন দ্বয় অবিচ্ছিন্ন। এত বিন্দুতে z ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। যেহেতু u এবং v z ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্ন, সুতরাং আমরা বলতে পারি z ইকুয়াল 0 বিন্দুতে f অফ z ফাংশনটি z ইকুয়াল 0 বিন্দুতে
অবিচ্ছিন্ন। কারণ fz মূল বিন্দুতে ফাংশনের মান হলো 0 এবং তার সীমার মান 0 পদ আমরা পাই, এবং এই দুটি মান সমান। সুতরাং সেই শর্তে আমরা z = 0 বিন্দুতে fz ফাংশনটিকে অবিচ্ছিন্ন, fz ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। তাহলে তিনটি শর্ত পূরণ হলো। একটি হলো ওই বিন্দুতে ফাংশন সংজ্ঞায়িত হবে, তার মানে তার একটা সসীম মান পাওয়া গেছে, 0 পাওয়া গেছে। ওই বিন্দুতে ফাংশনের সীমা 0, সেটি আমরা দেখলাম, 0 পেলাম, এবং ফাংশনের ওই বিন্দুতে মান এবং সীমার মান সমান। সুতরাং আমরা বলতে পারি ফাংশনটি z = 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। তাহলে জটিল ফাংশনের অবিচ্ছিন্নতা এইভাবে নির্ণয় করা হয়। এবার ডিফারেন্সিয়াবিলিটি অ্যান্ড ডেরিভেটিভ। ডিফারেন্সিয়াবিলিটি এবং ডেরিভেটিভ। ডিফারেন্সিয়াবিলিটি অন্তরীকরণযোগ্যতা এবং অন্তরজ। এখন আলোচনায় ডিফারেন্সিয়াবিলিটি তাহলে কোন একটি জটিল ফাংশন অন্তরীকরণ যোগ্য কিনা সেটি কিভাবে আমরা যাচাই করব? এই ক্ষেত্রে দুটি বিষয় মনে রাখতে হবে। এক, কোন একটি নির্দিষ্ট বিন্দুতে z যেমন আমরা ধরে নিলাম z0 বিন্দুতে fz এর ডোমেনের সকল বিন্দুতে। তাহলে ডিফারেন্সিয়াবিলিটি জটিল ফাংশনের ক্ষেত্রে কোন একটি নির্দিষ্ট বিন্দুতে, আবার ওই জটিল ফাংশনটি যে ডোমেনের অন্তর্ভুক্ত সেই ডোমেনের সকল বিন্দুতে। তাহলে এইটির ক্ষেত্রে ওই বিন্দুতে যদি ফাংশনটিকে আমরা জটিল ফাংশনটিকে আমরা fz ধরেছি, যদি ডেরিভেটিভ বিদ্যমান থাকে, তাহলে ওই বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য। তাহলে কোনো একটি জটিল ফাংশন ডোমেনের কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে অন্তরীকরণযোগ্য কিনা সেটি যাচাই, সেই বিন্দুতে ওই ফাংশনের ডেরিভেটিভ বিদ্যমান আছে কিনা। যদি বিদ্যমান থাকে তাহলে আমরা বলবো যে ওই বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য। আবার যদি ডোমেনের সকল বিন্দুতে হয়, তাহলে ডোমেনের সকল বিন্দুতে যদি ওই ফাংশনটি ডেরিভেটিভ বিদ্যমান থাকে, তাহলে ওই জটিল ফাংশনটি ওই ডোমেনের সকল বিন্দুতে অন্তরীকরণযোগ্য। তাহলে এই ক্ষেত্রে নির্দিষ্ট একটা বিন্দুতে ডেরিভেটিভ বিদ্যমান থাকবে, আর এই ক্ষেত্রে ডোমেনের যতগুলো বিন্দু আছে সকল বিন্দুতে তার ডেরিভেটিভ অর্থাৎ অন্তরজ অন্তরক সব
বিদ্যমান থাকে। তাহলে জটিল ফাংশনের ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট করতে হলে তাহলে ওই বিন্দুতে তার ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। যদি বিদ্যমান থাকে তাহলে ওই বিন্দুতে ওই ফাংশনটি অন্তরীকরণযোগ্য, আর ডোমেনের সকল বিন্দুতে হলে ডোমেনের সকল বিন্দুতে তার সে যদি ওই ফাংশনের যদি অন্তরজ বা অন্তরক বিদ্যমান থাকে অর্থাৎ ডেরিভেটিভ বিদ্যমান থাকে, তাহলে ওই ফাংশনটি জেড ফাংশনটিকে ডোমেনের সকল বিন্দুতে অন্তরীকরণযোগ্য বলা হবে। এবার ডেরিভেটিভ, যেহেতু ডিফারেন্সিয়াবিলিটির মতো মূল কাজটি হলো ডেরিভেটিভ নিয়ে আমাদের আলোচনা। ডেরিভেটিভ অর্থাৎ অন্তরক সহগ ডেরিভেটিভ অর্থাৎ অন্তরজ সহগ বা অন্তরজ, এই ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যদি ডেরিভেটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে ফাংশনটি যদি জটিল ফাংশনটি এফ জেড হয়, তাহলে এফ প্রাইম জেড নট ইকুয়াল লিমিট জেড টেন্ডস টু জেড নট এফ অফ জেড মাইনাস f of z naught divided by z minus z naught। এটির আরেকটা ফরম্যাট, যদি আমরা z minus z naught এদের অন্তরফলকে ডেল্টা z দ্বারাই প্রকাশ করি, তাহলে যেহেতু z tends to z naught, z tends to z naught, তাহলে ডেল্টা z tends to 0। এই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে এই ডেল্টা z tends to 0 এর অর্থ হলো 0 প্লাস i 0। তাহলে রূপান্তর করলে এই ক্ষেত্রে আসবে লিমিট ডেল্টা z tends to 0, z এর পরিবর্তে আসবে z নট প্লাস ডেল্টা z, তাহলে f অফ z নট প্লাস ডেল্টা z, f অফ z নট ডিভাইডেড বাই z মাইনাস z নট মানে ডেল্টা z, এই একটি আকার। তাহলে কোন একটা নির্দিষ্ট বিন্দুতে যখন আমরা একটি জটিল ফাংশনের ডেরিভেটিভ অন্তরজ অন্তরক সহ নির্ণয় করব, তখন তার সংজ্ঞাটা হবে এটি অথবা এটি। এখন যে কোনো ডোমেনের যে কোনো বিন্দুতে ওই জটিল ফাংশনের ডোমেনের যে কোনো বিন্দুতে যদি হয়, তাহলে তার সংজ্ঞাটা কি হবে? তার সংজ্ঞাটা হবে এখানে এফ প্রাইম জেড নটের জায়গায় জেড ব্যবহার হবে লিমিট ডেল্টা জেড টেন্ডস টু 0। এই ক্ষেত্রে এফ জেড নটের জায়গায় জেড হবে যোগ ডেল্টা জেড মাইনাস এফ অফ জেড ডিভাইডেড বাই ডেল্টা জেড। তাহলে কোনো একটি নির্দিষ্ট বিন্দুর ক্ষেত্রে আমরা একটি জটিল ফাংশনের ডেরিভেটিভ নির্ণয়ের ফর্মুলা কি হবে দেখলাম। ফর্মুলাটি এটি অথবা এটি। আর যে কোনো বিন্দুর ক্ষেত্রে আমরা জটিল ফাংশনের অন্তরক সহগ নির্ণয় করব এই সূত্রের সাহায্যে। এবার আমরা একটি উদাহরণের সাহায্যে দেখি। এক্ষেত্রে ডেরিভেটিভ
কোনো একটি জটিল ফাংশনের ডেরিভেটিভ তিন ভাবে নির্ণয় করা যায়। এক, যদি জটিল ফাংশনটি f of z equals z স্কয়ার হয়, তাহলে f প্রাইম z হবে 2z। তাহলে এইভাবে আমরা মৌলিক অন্তরজগুলো ব্যবহার করে জটিল ফাংশনের ডেরিভেটিভ নির্ণয় করতে। দুই, f of z আমরা জানি u ফাংশন এবং b ফাংশনের সাহায্যে এই আকারে প্রকাশ করা যায়। সেই ক্ষেত্রে f প্রাইম z হবে ডেল u ডেল x যোগ i ডেল b ডেল x। তাহলে এটি একটি সূত্র ডেরিভেটিভ নির্ণয়ের জন্য। তাহলে এই ক্ষেত্রে যদি f অফ z হলো z স্কয়ার, z অর্থ হলো x প্লাস আই ওয়াই, তাহলে x প্লাস আই ওয়াই হোল স্কয়ার, বিস্তার করলে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার যোগ 2i xy। এক্ষেত্রে i স্কয়ার সমান হলো -1, এটি তোমরা জানো। তাহলে এটির সাথে তুলনা করে আমরা পাই u ফাংশনটি হলো x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আর v ফাংশনটি হলো 2xy। তাহলে এই ক্ষেত্রে আমার দরকার ডেল u বাই ডেল x। সেক্ষেত্রে ডেল u ডেল x ইকুয়াল হবে x এর সাপেক্ষে পার্শিয়াল অন্তরীকরণ। সেক্ষেত্রে অন্য চলক ধ্রুবক হিসাবে বিবেচনা করতে হবে, তাহলে 2x। এই ক্ষেত্রে ডেল বি ডেল এক্স, তাহলে ডেল বি ডেল এক্স বি ফাংশনের এক্স এর সাপেক্ষে পার্শিয়াল অন্তরীকরণ, তাহলে 2y। এক্ষেত্রে এক্সটা ধ্রুবক হিসাবে বিবেচনা হবে। তাহলে এখন এই ক্ষেত্রে মানগুলো বসিয়ে f অফ z সমান ডেল u ডেল x যোগ i ডেল b ডেল x 2x যোগ i ইন্টু 2y, 2 যদি কমন নিই x প্লাস iy সমান হলো 2z। দেখো আমরা সরাসরি অন্তরজ নির্ণয় করে পেলাম 2z, এই ক্ষেত্রে আমরা 2z পেলাম। তাহলে এইটি আরেকটি পদ্ধতি। এবার সংজ্ঞার সাহায্যে যদি আমরা নির্ণয় করি, সংজ্ঞার সাহায্যে যদি আমরা ডেরিভেটিভ নির্ণয় করি, এটিকে আমরা এভাবে লিখতে পারি সংজ্ঞার সাহায্যে। তাহলে সংজ্ঞার সাহায্যে সংজ্ঞাটা কি একটু আগে আমরা দেখলাম, f প্রাইম z লিমিট ডেল্টা z টেন্ডস টু 0 f অফ z প্লাস ডেল্টা z মাইনাস f অফ z ডিভাইডেড বাই ডেল্টা z। তাহলে আমাদের ফাংশনটি হলো f অফ z সমান হলো z স্কয়ার। এখন z এর জায়গায় z প্লাস ডেল্টা z, এই মানটি z প্লাস ডেল্টা z
সমান হবে জেড প্লাস ডেল্টা জেড হোল স্কোয়ার। এটিকে যদি বিস্তার করো তাহলে জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু ডেল্টা জেড প্লাস ডেল্টা জেড হোল স্কোয়ার। এখন এই মানগুলো এই ক্ষেত্রে এই ফর্মুলা এই সূত্রে বসিয়ে দিলে আমরা পাই এফ প্রাইম জেড লিমিট ডেল্টা জেড টেন্ডস টু 0 জেড প্লাস ডেল্টা জেড ফাংশন অফ জেড প্লাস ডেল্টা জেড এর মান হলো জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু ডেল্টা জেড প্লাস ডেল্টা জেড হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা জেড। এবার সরলীকরণ করে জেড স্কোয়ার কাটা যাবে, লিমিট ডেল্টা জেড টেন্ডস টু 0 তাহলে 2 ইন্টু জেড ইন্টু ডেল্টা জেড প্লাস ডেল্টা জেড হোল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা জেড। লবের মধ্যে ডেল্টা জেড কমন নিয়ে হরের ডেল্টা জেড কাটা যায়, তাহলে লিমিট ডেল্টা জেড টেন্ডস টু 0 2 জেড প্লাস ডেল্টা জেড। এখন ডেল্টা জেড এর মান যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে আমরা পাবো 0 বসিয়ে দিলে আমরা পাবো 2 জেড। তাহলে সুতরাং আমাদের এফ প্রাইম জেড সমান পাওয়া গেল 2 জেড। তাহলে এফ প্রাইম জেড সমান 2 জেড। তাহলে একটি জটিল ফাংশনের অন্তরজ বা অন্তরক সহগ আমরা তিনভাবেই দেখলাম, সরাসরি, আবার দুইটি বাস্তব ফাংশনে ট্রান্সফর্ম করে রূপান্তর করে আরেকটি সংজ্ঞার সাহায্যে। তাহলে এই হলো আমাদের ডিফারেন্সিয়াবিলিটি এবং ডেরিভেটিভ অফ এ কমপ্লেক্স ফাংশন। এবার আসা যাক অ্যানালাইটিক ফাংশন অ্যান্ড এন্টায়ার ফাংশন। অ্যানালাইটিক ফাংশন প্রথমত একটা জটিল ফাংশন আমাদেরকে বিবেচনা করতে হবে। সেই জটিল ফাংশনের ক্ষেত্রে তার ডোমেন যদি এস, এই ডোমেন যে জটিল সমতলের অন্তর্ভুক্ত সেই জটিল সমতল বিবেচনা করতে হবে। তাহলে একটি জটিল সমতলের এই শর্তে একটি এলাকা যদি আমরা বিবেচনা করি, এই শর্তে একটি এলাকা বিবেচনা করলাম, এই এলাকার সকল বিন্দুতে এটি হলো এই এফ অফ জেড এর ডোমেন। এই ডোমেনের অন্তর্ভুক্ত সকল বিন্দুতে যদি ফাংশনটির ডেরিভেটিভ বিদ্যমান থাকে, এফ প্রাইম জেড বিদ্যমান থাকে, তখন এফ অফ জেড ফাংশনটিকে অ্যানালাইটিক ফাংশন বলা হবে। তাহলে অ্যানালাইটিক ফাংশন কি? অ্যানালাইটিক ফাংশন হলো ফাংশনটি যে ডোমেনের অন্তর্ভুক্ত উক্ত ডোমেনের সকল বিন্দুতে
যদি তার ডেরিভেটিভ বিদ্যমান থাকে, অর্থাৎ ডেরিভেটিভ পাওয়া যায়, তাহলে ওই ফাংশনটিকে অ্যানালিটিক ফাংশন বলা। আর এন্টায়ার ফাংশন ফাংশনটি যেই জটিল সমতলের অন্তর্ভুক্ত, এই জটিল সমতলের সকল বিন্দুতে যদি ফাংশনটি অ্যানালাইটিক হয়, তাহলে এই ক্ষেত্রে শর্তটি হলো ফাংশনটি অ্যানালাইটিক হবে কোথায়? জটিল সমতলের সকল বিন্দুতে। তখন আমরা ওই ফাংশনটিকে এন্টার ফাংশনও বলবো। তাহলে কোনো একটি ফাংশন অ্যানালাইটিক কিনা, প্রথমে ওই ফাংশনের ডোমেন চিহ্নিত করব এবং ডোমেনের যতগুলো বিন্দু আছে সকল বিন্দুতে যদি তার ডেরিভেটিভ বিদ্যমান থাকে, তাহলে ফাংশনটিকে আমরা অ্যানালাইটিক বলবো। আর ওই ফাংশনটি যদি ওই ফাংশন যেই সমতলের অন্তর্ভুক্ত, সেই সমতলের সকল বিন্দুতে যদি অ্যানালাইটিক হয়, অ্যানালাইটিক মানে হলো তার সকল বিন্দুতে অন্তরজ বিদ্যমান থাকবে, তখন ওই ফাংশনটিকে এন্টায়ার ফাংশন বলে। এই হলো অ্যানালাইটিক ফাংশন বিষয়। এখন অ্যানালাইটিক ফাংশনের পরে আমরা কসি রিম্যান ইকুয়েশনের এখন দেখি আলোচনায় কসি রিম্যান ইকুয়েশনটা কি। কসি রিম্যান ইকুয়েশন কসি রিম্যান বলেছেন, যদি একটি ফাংশন জটিল ফাংশন অ্যাবজেক্ট অ্যানালাইটিক হয়, এবং জটিল ফাংশনকে আমরা এই আকারে লিখতে পারি, এবং ইউ ফাংশনের এক্স এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ, বি ফাংশনের এক্স এর সাপেক্ষে ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ যদি বিদ্যমান থাকে। এটি হলো দ্বিতীয় শর্ত। তবে তিনি বলেছেন যে ইউ ফাংশনের এক্স এর সাপেক্ষে ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ সমান হবে বি ফাংশনের ওয়াই এর সাপেক্ষে ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ, এবং ইউ ফাংশনের ওয়াই এর সাপেক্ষে ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ সমান হবে মাইনাস
ভি ফাংশনের এক্স এর সাপেক্ষে ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ, অর্থাৎ প্রথম আংশিক অন্তরক সহগ কসি রিমেন, এই শর্তটি বিদ্যমান হবে। সেই ক্ষেত্রে এটিকে আমরা কসি রিমেন ইকুয়েশন হিসেবে আমরা জানি। তাহলে কসি রিমেন ইকুয়েশনটা কি? ইউ এবং বি ফাংশনের ক্ষেত্রে ইউ এক্স সমান বি ওয়াই আর ইউ ওয়াই সমান মাইনাস ভি এক্স, এটিকে আমরা ডেল ইউ ডেল এক্স ডেল বি ডেল ওয়াই, এইটির ক্ষেত্রে ডেল ইউ ডেল ওয়াই সমান মাইনাস ডেল বি ডেল এক্স। তাহলে কসি রিমেন ইকুয়েশন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? ফাংশনটি অ্যানালিটিক হতে হবে এবং সেই ফাংশনের ক্ষেত্রে যে দুটি বাস্তব ফাংশন, সেই বাস্তব ফাংশনগুলোর প্রথম আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকতে হবে। তখন ইউ ফাংশনের এক্স এর সাপেক্ষে পার্শিয়াল অন্তরক সহগ সমান হবে বি ফাংশনের ওয়াই সাপেক্ষে পার্শিয়াল অন্তরক সহগ, ইউ ফাংশনের ওয়াই সাপেক্ষে প্রথম আংশিক অন্তরক সহগ সমান হবে মাইনাস ইন্টু বি ফাংশনের এক্স এর সাপেক্ষে পার্শিয়াল প্রথম ফার্স্ট পার্শিয়াল অন্তরক সহগ। এটি হলো কসি রিমেন ইকুয়েশন। তাহলে যখনই কসি রিমেন ইকুয়েশনের কথা আসবে তখন আমাদেরকে এই রিলেশনটাই, এই সম্পর্কটি মনে রাখতে হবে এবং এটির সাহায্যে আমাদের কসি রিমেন ইকুয়েশন জাস্টিফাই করতে বললে এই শর্ত দিয়ে আমাদেরকে যাচাই করতে হবে। এবার আমরা কসি রিমেন ইকুয়েশনের একটি সমস্যা নিয়ে যাচাই করি। একটা জটিল ফাংশন, যদি একটি জটিল ফাংশন এফ অফ জেড এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ x cube y into x cube plus y cube divided by x square যোগ y square। এখন আমরা z ইকুয়াল 0 বিন্দুতে এটি কসি রিমেন ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা আমরা দেখব। এই ক্ষেত্রে আমরা এফ অফ জেড সমান জানি ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই। ইউ বলতে আমরা পাবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। ভি অফ এক্স ওয়াই সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এটির সাথে তুলনা করে আমরা ইউ এবং বিটাকে নির্বাচন করলাম। এখন জেড ইকুয়াল 0 এর অর্থ হলো জেড মানে হলো এক্স প্লাস আই ওয়াই
আর 0 প্লাস I0, তাহলে x ইকুয়াল 0, y ইকুয়াল 0। আমরা এই সম্পর্কটি এখান থেকে পাব। তাহলে এখন আমার কসি রিমেন ইকুয়েশনের ক্ষেত্রে আমার দরকার ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই ডেল বি ডেল এক্স ডেল বি ডেল ওয়াই। তাহলে ডেল ইউ সংজ্ঞার সাহায্যে যদি আমরা নির্ণয় করি, ডেল ইউ ডেল এক্স সমান লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 u of delta x 0 u of 0 divided by delta x। এই ক্ষেত্রে লক্ষ্য করো u ফাংশনটা আমার এই ক্ষেত্রে তাহলে 0 delta x 0 delta x whole cube minus 0 delta x square plus 0 আর x equal 0 y equal 0 বসালে এই মানটি 0। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো u of delta x 0 u of delta x 0 এর মান হবে, এই ক্ষেত্রে মান বসিয়ে দিলে ডেল্টা এক্স হোল কিউব মাইনাস 0 ডিভাইডেড বাই ডেল্টা এক্স হোল স্কোয়ার প্লাস 0। তাহলে ডেল্টা এক্স হোল কিউব ডিভাইডেড বাই ডেল্টা এক্স হোল স্কোয়ার সমান ডেল্টা এক্স। তাহলে এই ক্ষেত্রে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 এই মানটিতে আসবে শুধু ডেল্টা এক্স মাইনাস 0 ডিভাইডেড বাই ডেল্টা এক্স। তাহলে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইকুয়াল হলো 1। তাহলে অনুরূপভাবে আমরা ডেল ইউ বাই ডেল ওয়াই সমান আমরা নির্ণয় করতে পারি লিমিট ডেল্টা ওয়াই টেন্ডস টু 0, তাহলে ইউ অফ 0 ডেল্টা ওয়াই মাইনাস ইউ অফ 0 ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। এই ক্ষেত্রে আমরা মান পাবো -1। তোমরা একই পদ্ধতিতে এটি নির্ণয় করে দেখবে। এবার অনুরূপভাবে ডেল বি বাই ডেল এক্স সমান লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, তাহলে বি অফ ডেল্টা এক্স 0 বি অফ অন্তরজ নির্ণয়ের মূল সূত্রের সাহায্যে আমরা এটি লিখলাম ডিভাইড ডেল্টা এক্স। এটির ক্ষেত্রে আমরা পাবো 1। আবার ডেল্টা বি বাই ডেল্টা ওয়াই ডেল বি বাই ডেল ওয়াই লিমিট ডেল্টা ওয়াই টেন্ডস টু 0 বি অফ 0 ডেল্টা ওয়াই বি অফ 0 ডেল্টা ওয়াই। এই ক্ষেত্রে আমরা পাবো 1। তাহলে এখন লক্ষ্য করো ডেল ইউ
বাই ডেল এক্স সমান আমরা পেলাম 1, ডেল ইউ ডেল ওয়াই সমান পেলাম -1, ডেল বি ডেল এক্স সমান পেলাম 1, ডেল বি ডেল ওয়াই সমান পেলাম 1। তাহলে সেক্ষেত্রে তুলনা করলে ডেল ইউ ডেল এক্স সমান ডেল বি ডেল ওয়াই, এবং ডেল ইউ ডেল ওয়াই সমান হবে ডেল বি মাইনাস ডেল বি ডেল এক্স। তাহলে কসি রিমেন ইকুয়েশন সিদ্ধ হলো। তাহলে আমরা বলতে পারবো যে অ্যাবজেক্ট ফাংশন যেটি আমাদেরকে দেওয়া আছে মূল বিন্দুতে, সেটি কসি রিমেন ইকুয়েশনটাকে সিদ্ধ করে। প্রিয় শিক্ষার্থী, আমরা কমপ্লেক্স অ্যানালাইসিসের কমপ্লেক্স ভেরিয়েবল, কমপ্লেক্স ফাংশন, লিমিট অফ এ কমপ্লেক্স ফাংশন, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, ডেরিভেটিভ, অ্যানালিটিক ফাংশন, কসি রিমেন ইকুয়েশন নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। তোমরা এই আলোচনা যদি ভালোভাবে অনুশীলন করো তাহলে তোমাদের এই অধ্যায়ের অনেকগুলো জটিল সমস্যা তোমরা সমাধান করতে পারবে। আগামী ক্লাসে একই অধ্যায়ের অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ক্লাসটি ভালোভাবে অনুশীলন করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।